বই পড়তে ভালো লাগে? অতটাও না। আর ফাইন্যান্স বই একদমই ভালো লাগে না? তাহলে কেন পড়ো? শুনেছ বই পড়লে রিচ হওয়া যায়? নাকি রিচ মানুষগুলো বেশিরভাগই বই পড়ে? কিন্তু তোমার আমার মতো মানুষ সারাদিন অফিস করে এসে 2-3 পাতা বই পড়লে সত্যি কি রিচ হতে পারে? মনে তো হয় না। কিন্তু বই একটা খুব ভালো অ্যাসোসিয়েশন, একটা এনভায়রনমেন্ট তৈরি করে, যে এনভায়রনমেন্টের মধ্যে অনেক পজিটিভ আইডিয়া গ্রো হতে থাকে। বুক নয়, বুক সামারিও নয়, ফাইন্যান্স বই থেকে একটা বা দুটো লেসন, আর সেই লেসনটাকে কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে ম্যাজিক করা যায় সেটাই আমরা দেখব। এই দুটো বই আর 10টা মিনিট আমরা দেখব সত্যি কি ম্যাজিক তৈরি হচ্ছে। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট বইটা হলো টনি রবিন্সের মানি মাস্টার দ্য গেম। এই বইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আমি আমার অনেকগুলো ভিডিওতেই এই বইটার রেফারেন্স দিয়েছি, আর এই বইটাকে আমি লেসনগুলো অনেক জায়গায় নিজেও অ্যাপ্লাই করি। আর বইটার লেসনগুলো আমি আমার জীবনের, স্পেশালি ফাইন্যান্স জীবনে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে থাকি। আগে জানা যাক এই বইটা এত কেন ভ্যালুয়েবল। টনি রবিন্স ওয়ার্ল্ডের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মোটিভেটার স্পিকার, কিন্তু সেখান থেকে তিনি এই বইটাতে এমন কিছু মানুষকে কানেক্ট করেছেন এবং তাদের ইন্টারভিউ করেছেন যারা ওয়ার্ল্ডের একদম টপে রয়েছে। এই মানুষগুলোর সংখ্যাটা 0.0001%-এর কাছাকাছি, কিন্তু তারাই ওয়ার্ল্ডের ম্যাসিভ ওয়েলথকে কন্ট্রোল এবং ম্যানেজ করে। এই লিস্টের মধ্যে নাম রয়েছে ওয়ার্ল্ডের রিচেস্ট ইনভেস্টার ওয়ারেন বাফে থেকে শুরু করে লার্জেস্ট হেজ ফান্ড ম্যানেজার রে ড্যালিও। আর আমরা তো আজকে ইন্ডেক্স ফান্ড নিয়ে এত কথা বলি, কিছু হলেই বলি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দাও। এই ইনভেস্ট ফান্ডের ফাউন্ডার হলেন জন বগলি। আর জেপি মর্গান, যে প্রায় মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন ডলারকে কন্ট্রোল করছে আর ম্যানেজ করছে, সেই জেপি মর্গানের সিইও ম্যারি চালহান, তারও ইন্টারভিউ এইখানে রয়েছে। এই মানুষগুলোর অ্যাক্সেস আমরা সত্যিই কোনো দিন পাবো না। টনি রবিনকে অনেক থ্যাংক ইউ এই রকম মানুষদের সাথে কানেক্ট করার জন্য। এই বইটাতে এই মানুষগুলোর 3টে থেকে 4টে পাতার ইন্টারভিউ আছে। এই রকম একজন মানুষ, তিনি যখন কথা বলছেন, তার একটা এত সিরিয়াস ইন্টারভিউ, সেটা কতটা ভ্যালুয়েবল হতে পারে। আর সেই রকম কিছু ইন্টারভিউ থেকেই আমি কিছু কমন টপিক নিয়ে এসেছি আমাদের লার্নিংয়ের জন্য। তার মধ্যে ফার্স্ট হলো অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশন মানে তোমার সম্পত্তির কতটা কোথায় রাখা থাকবে, কতটা এফডিতে, কতটা ইকুইটিতে, কতটা গোল্ড বা সিলভারে, কতটা রিয়েল স্টেটে, এই সমস্ত জিনিস। এটাকে আমরা খুব একটা ইম্পর্টেন্স দিই না, কিন্তু এই মানুষগুলো ফাইন্যান্স লার্নিংয়ে সবচেয়ে প্রথমে আর সবচেয়ে বেশিরভাগ মানুষ যেটার ইম্পর্টেন্ট দিয়েছে সেটা হলো অ্যাসেট অ্যালোকেশন। আমাদেরও কি এতে ইম্পর্টেন্স দেওয়া উচিত না? কিন্তু এরা বেশিরভাগ মানুষই ইউএস বা ওয়েস্টার্ন কান্ট্রির হিসাবে তাদের অ্যাসেট অ্যালোকেশনটা বলেছে। আমি আমার ভিডিওতে সেটাকে ইন্ডিয়ান স্টাইলে আমাদের জন্য কোনটা সুইটেবল সেইটা বানিয়ে নিয়েছি ওনাদের অ্যাডভাইস থেকে। সেই হিসাবে 2 ধরনের অ্যাসেট অ্যালোকেশন। ফার্স্ট, একজন মানুষ যিনি ইয়াং, 20-25 এরকম এজ, 3 lakhs থেকে 30 lakhs-এর মধ্যে নেটওয়ার্থ, তার ক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশনটা অনেকটা এরকম। এফডি বা লিকুইডিটিতে 15%, স্টক, মিউচুয়াল ফান্ড, ইকুইটি এই সমস্ততে 30%, লং টার্ম পিএফ বা গভর্নমেন্ট বন্ড এই সমস্ততে 40%, আর লাস্ট 15% গোল্ড বা সিলভারে। ঠিক একই রকমভাবে মানুষটা যদি একটু ম্যাচিওর হয়, 35 থেকে 50 এই এজ হয়, 30 lakhs থেকে 50 lakhs অবধি তার নেটওয়ার্থ হয়, তাহলে সে তখন একটা রিয়েল স্টেট কিনবে বা রিয়েল স্টেট কেনার জন্য কিছু অ্যামাউন্ট রাখবে। সেক্ষেত্রে অ্যাসেট অ্যালোকেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখনও লিকুইড বা এফডিতে 15%, ইকুইটি বা শেয়ার, মিউচুয়াল ফান্ড এতে 30%, গভর্নমেন্ট বন্ড, পিএফ এতে 20%, আর বাকি 20% রাখা রয়েছে রিয়েল স্টেট বা রিয়েল স্টেট কেনার জন্য, আর লাস্ট 15% গোল্ড বা সিলভার।
এই অ্যাসেট অ্যালোকেশনটা একই সঙ্গে যেমন টনি রবিন্সের বইয়ের ইন্টারভিউগুলোর সঙ্গে রেকমেন্ডেড, তেমন আমাদের ইন্ডিয়ান এনভায়রনমেন্টের জন্য একদম সুইটেবল। তোমার ইনকাম কত এবং তার হিসাবে কিভাবে অ্যাসেট অ্যালোকেশন করা দরকার সেটা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই দেখো। টনি রবিন্সের এই বইটার সেকেন্ড যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা সেটা হলো রিস্ক অ্যান্ড রিটার্ন। আমরা যখনই ইনভেস্টমেন্ট করি, নয় আমরা রিস্ক রিটার্ন কিছুই দেখি না, আর নয় আমরা এতটা বেশি রিটার্ন দেখি যে রিস্কটাকে ভুলেই যাই। তাই ইনভেস্টমেন্ট করার আগে রিস্ক অ্যান্ড রিটার্ন রেশিওটা অবশ্যই দেখে নিতে হবে। এখানে কিছু লিস্ট দেখা যাচ্ছে, এই লিস্টগুলোতে আমরা লো রিস্কের কিছু ইনভেস্টমেন্ট দেখতে পাবো, ফিক্সড ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড, এনএসসি, এই সমস্ত কিছু, আর তাদের রিটার্নগুলোও দেখতে পাচ্ছি। ঠিক তেমনভাবেই যদি একটু মডারেট রিস্ক নিতে চাও আর একটু বেশি রিটার্ন পেতে চাও, তাহলে গোল্ড, সিলভার, রিয়েল এস্টেট, কর্পোরেট বন্ড এগুলোকে দেখতে পাবো। কিন্তু আরেকটু বেশি ভোলাটিলিটি বাড়িয়ে যদি আরও বেশি রিটার্ন চাই, তাহলে মিউচুয়াল ফান্ড আর স্টক ইনভেস্টমেন্টে ফোকাস করতে হবে। এই লিস্ট থেকে আমরা আরও দেখতে পাবো কোথায় আমরা ট্যাক্স বেনিফিট পাচ্ছি, কোথায় আমরা লং টার্ম লকিং পাচ্ছি। তাই ইনভেস্টমেন্টের আগে রিস্ক অ্যান্ড রিটার্ন খুব ভালো করে জেনে নেওয়া দরকার। এই বই অনুসারে এইটা একটা অন্যতম ফ্যাক্টর কতটা ভালো ওয়েলথ তুমি ক্রিয়েট করতে পারবে। তাই ইনভেস্টমেন্টের আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবার আসবো সেকেন্ড বই, দ্য ওয়ান থিং। এই বইটাকে আমি এতটাই ভালোবাসি যে একটা সময় এই বইটা আমি সবসময় কাছে রাখতাম, পড়বো বলে না, যাতে যেটা পড়েছি বারবার মনে পড়ে। আমাদের যখন ইয়াং টাইম, তখন আমরা সবসময় ভাবি আমি তো এটাও করতে পারবো, আমি তো ওটাও করতে পারবো, আমার বন্ধু যেটা করছে সেটাই বা কেন করব না, যত বেশি করব তত বেশি ভালো হবে। তারপর আস্তে আস্তে রিয়েলাইজ হয় সমস্ত জিনিস দেখতে দেখতে কোনোটাই আর করা হয়ে ওঠে না। এই বইটা ঠিক সেই জায়গার কথা বলছে। এই বইটাতে গ্যারি অ্যান্ড জে তারা যে সমস্ত পয়েন্টগুলো বলেছেন, তার থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হিসাবে আমার কাছে উঠে এসেছে প্রায়োরিটি। কোনটা আমাদের প্রায়োরিটি আর সেটাতে ফোকাস করতে হবে, এইটুকু যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে সেটা মানি হোক, হেলথ হোক, রিলেশনশিপ হোক, অবশ্যই ডেভেলপ করবে। এটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম কোথাও বোধহয় বাঙালি মানি ফোকাস থেকে অনেকটা দূরে চলে যায়। তাই এই ভিডিওটা অবশ্যই দেখো, বাঙালি হয়ে কিভাবে তুমি মডিফাই করতে পারবে তোমার ফাইন্যান্স লাইফ। এই বইটা থেকে সেকেন্ড যে লার্নিং সেটা হলো কম্পাউন্ডিং। একটা সময় আমার মনে হতো আর্নিং করাটা ইম্পর্টেন্ট আর সেভিংস করাটা ইম্পর্টেন্ট। আমার কত টাকা হচ্ছে আমি সেটাই ইম্পর্টেন্স দিয়েছিলাম, কোনোদিন ভাবিনি এটা ইনভেস্ট করে কতটা গ্রো করতে হবে। কিন্তু যখন ইনফ্লেশনকে কনসিডার করবে, ইনভেস্টমেন্ট মাস্ট হয়ে যাবে, নইলে তোমার জমানো পয়সা ধীরে ধীরে ভ্যালু কমে যাবে, এটা তুমি বুঝতেও পারবে না। কম্পাউন্ডিং মানেই আমার বন্ধুদের সঙ্গে যখন কথা বলি, তাদের মনে হয় একটা বড় অ্যামাউন্ট নিয়ে সেটাকে মাল্টিপ্লাই করাকে হয়তো কম্পাউন্ডিং বলে, কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট কিভাবে মাল্টিপ্লাই হতে হতে কত বড় হয়ে যায় একটা লম্বা টাইমে, সেটা আমরা বুঝতেও পারি না। জাস্ট 15,000 15 ইয়ার্সের জন্য 15% ইন্টারেস্টে যদি রাখা হয়, 1 crore হয়ে যায়। আমরা মানতে পারি না, কিন্তু এটা একটা পিওর ম্যাথ। ঠিক সেমভাবে 15,000 দরকার নেই, তুমি 5,000 দিয়ে শুরু করো 20 ইয়ার্সের জন্য। 15% ইন্টারেস্ট দরকার নেই, জাস্ট 10% ইন্টারেস্ট রাখো, সেখানেও গিয়ে দেখবে 38 lakhs হয়ে যাচ্ছে। এটাই কম্পাউন্ডিংয়ের ম্যাজিক। কিন্তু এটা পিওর ম্যাথ নয়, পিওর ডিসিপ্লিন। কম্পাউন্ডিং কিভাবে কাজ করে ডিটেলস জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। আর এই বই থেকে যদি জাস্ট দুটো লেসন নেওয়া যায়, প্রায়োরিটি আর কম্পাউন্ডিং, তাহলেই তোমার ফাইন্যান্স লাইফ অনেক ডেভেলপ করবে। ডিসক্লেমার, তোমরা সবাই জানো আমি ফাইন্যান্স অ্যাডভাইজার নই, আমি আমার নিজের লাইফে যা যা মডিফাই করি সেগুলোই এখানে শেয়ার করি। তাই নিজের ফাইন্যান্সিয়াল ডিসিশনের জন্য প্রফেশনাল অ্যাডভাইজারের অ্যাডভাইস অবশ্যই নিও। এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। সি ইউ সুন।